তাহলে এই আর্থিক বিবরণী বিশ্লেষণের আরেক নাম হচ্ছে অনুপাত বিশ্লেষণ। সেই অনুপাত বিশ্লেষণ নিয়ে আমরা এখন আলোচনা করব। অনুপাত বিশ্লেষণ সম্পর্কে জানতে হলে আমাদেরকে অনুপাত কি সেটি আমাদের জানতে হবে। তোমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তোমাদের যে সাধারণ গণিত ছিল, জেনারেল ম্যাথ, সেই সাধারণ গণিত থেকে বিভিন্ন ক্লাসে তোমরা এই অনুপাত সম্পর্কে জেনেছো কিংবা অনুপাতে তোমাদের অঙ্ক ছিল। আমাদের হিসাব বিজ্ঞানেও এই অনুপাত আসছে। তো অনুপাত আমাদের প্রথমে জানতে হবে। দেখো, অনুপাত মানে একটাকে আরেকটা দিয়ে ভাগ দেওয়া। অনুপাত মানে হচ্ছে একটাকে আরেকটা দিয়ে ভাগ দেওয়া। যেমন 4কে আমি 3 দিয়ে ভাগ দিলাম, 4কে আমি 3 দিয়ে ভাগ দিলাম, 4/3, 4/3, এটিকে আমরা এইভাবে বলি। অথবা এইটাকে আমি 4/3 না লিখে আমি কিন্তু লিখতে পারি 4:3 অথবা 4:3। বিষয়টা কিন্তু এক। এই যে উপরে 4, এই 4টাকে বলা হয় লব, এর ইংরেজি হচ্ছে নিউমারেটর। আর এই যে 3, এইটাকে বলা হয় হর। তোমরা জানো এই হরের ইংরেজি হচ্ছে ডিনোমিনেটর। তো ডিনোমিনেটর আমি এটা এইভাবে মনে রাখি। ডি মানে হচ্ছে কি ডাউন, ডাউন মানে কি নিচে। তাহলে নিচে থাকে কোনটা? নিচে থাকে হর। এই হরের ইংরেজি আমি মনে রাখার জন্য মনে রাখি ডিনোমিনেটর। তো আর একটা তো নিউমারেটর ল, সেটাতে আমি তখন তোমাদের মনে থাকবে। তো 4:3 অথবা 4/3, এইটাকে বলা হয় অনুপাত। এই অনুপাতের ইংরেজি সম্পর্কে আমরা জানি। অনুপাতের ইংরেজি হচ্ছে রেশিও অথবা প্রপোর্শন। আরো আছে পার্সেন্টেজ, কেউ এর মধ্যে আসে। তারপর টাইমস, টাইমস মানে কি বা। রেশিও অনুপাত, প্রপোর্শন অনুপাত, পার্সেন্টেজ শতকরা, টাইমস মানে কতবার। যেমন আমি 5 বার এই অঙ্কটি করেছি, টাইমস। হাউ মেনি টাইমস? 5 টাইমস। তো 5 বার। এই টাইমস, পার্সেন্টেজ, প্রপোর্শন, রেশিও, এই বিষয়গুলোই এই আমাদের অনুপাত বিশ্লেষণের আলোচ্য বিষয়। আমরা এই বিষয়গুলো সম্পর্কে দেখব যে অ্যাকাউন্টিং এ এগুলো কিভাবে আছে। বিভিন্ন ধরনের অনুপাত আছে, বিভিন্ন ধরনের অনুপাত আছে হিসাব বিজ্ঞানে। সেই বিভিন্ন ধরনের অনুপাত নিয়ে আমরা এখন আলোচনা করব যে কত ধরনের অনুপাত আছে। আমরা সবগুলো নিয়ে আলোচনা করতে পারবো না। এইখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে, যেটা পরীক্ষায় আসতে পারে, তোমাদের জন্য জানা জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসি চলতি অনুপাত। এই চলতি অনুপাতের ফর্মুলাটা নিয়ে আমরা আলোচনা করি। চলতি অনুপাত সমান চলতি সম্পদ চলতি দায়। তোমরা চলতি সম্পদ সম্পর্কে জানো, চলতি দায় সম্পর্কেও জানো। চলতি সম্পদ, চলতি সম্পদের উদাহরণ যদি তোমাদের দেই, চলতি সম্পদ হাতে নগদ একটা চলতি সম্পদ, ব্যাংক জমা চলতি সম্পদ, মজুদ পণ্য চলতি সম্পদ, তারপরে তোমার অগ্রিম খরচ চলতি সম্পদ, স্বল্পমেয়াদী বিনিয়োগ, এই সবগুলোই চলতি সম্পদ। একটা কোম্পানিতে যত ধরনের চলতি সম্পদ থাকবে সবগুলো চলতি সম্পদ যোগ করে তোমার এইখানে লিখতে হবে। মনে করো একটা কোম্পানির চলতি সম্পদ দিলাম আমি 100 টাকা,
সব মিলাই চলতি দায়, চলতি একটা কোম্পানির চলতি সম্পদ যেমন থাকবে চলতি দায়ও তেমন থাকবে। তো চলতি দায়ের উদাহরণ তোমরা জানো, ব্যাংক জমা অতিরিক্ত একটা চলতি দায়, পাওনাদার একটা চলতি দায়, তো স্বল্প মেয়াদী ঋণ, এই সবগুলো চলতি দায়। এই চলতি দায়গুলো যোগ করে নিচে লিখতে হবে, অর্থাৎ হরের জায়গায় লিখতে হবে। আমি মনে করো যে ধরলাম যে একটা কোম্পানির চলতি দায়ের পরিমাণ হচ্ছে 50 টাকা, তাহলে আমার চলতি সম্পদ 100 টাকা, চলতি দায় 50 টাকা। এখন এইটাকে এটা দিয়ে ভাগ দাও, তাহলে কত হবে? 100কে 50 দিয়ে ভাগ দিলে হবে 2। শুধু 2 আমি এই অনুপাতের ক্ষেত্রে লিখতে পারবো না, কারণ অনুপাত আমরা লিখেছি যে অনুপাতটা হবে 4:3 অথবা 3:4, এইভাবে আমরা বলেছি। এই কারণে এইখানে আমার ইস্টু দিয়ে এখানে দিতে হবে 1, অর্থাৎ 2:1। এই অনুপাতের মানেটা কি আসলে দেখো, এই অনুপাতের মানে হচ্ছে নিচে থাকে কি চলতি দায়। চলতি দায় যদি আমার 1 টাকা হয়, তাহলে ওই কোম্পানির চলতি সম্পদ থাকবে বামে বা উপরে, চলতি সম্পদের পরিমাণ 2 টাকা, অর্থাৎ 1 টাকা চলতি দায়ের বিপরীতে ওই কোম্পানির চলতি সম্পদের পরিমাণ 2 টাকা। তাহলে মনে করতে হবে এখানে দেখা যাচ্ছে যে চলতি দায়ের চেয়ে চলতি সম্পদের পরিমাণ বেশি। যদি চলতি দায়ের চেয়ে চলতি সম্পদের পরিমাণ বেশি হয়, তাহলে ওই কোম্পানির চলতি অনুপাত ভালো অবস্থা নির্দেশ করে। তাহলে আমরা চলতি অনুপাত সম্পর্কে জানলাম। এরপরে আমরা দেখি আরো অনুপাত সম্পর্কে জানি। চলতি অনুপাতের পরে আমরা দেখি তারল্য অনুপাত। তারল্য অনুপাত সম্পর্কে জানতে হলে আমাদের তারল্য সম্পদ ডিভাইডেড বাই তারল্য দায়। এখন এই তারল্য সম্পদ এবং তারল্য দায় এই ফর্মুলাটা আবার আমাদের জানতে হবে, অর্থাৎ এই চ্যাপ্টারে অনেকগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো যদি তোমরা জানো তাহলে আর কোনো সমস্যা নাই। আমরা এখন তারল্য সম্পদ আর তারল্য দায় বের করব। তোমরা খাতায় লিখে নেবা যে তারল্য সম্পদ সমান চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম ব্যয়। অর্থাৎ চলতি সম্পদের মধ্যে যে মজুত পণ্য থাকে আর অগ্রিম ব্যয় থাকে, এই দুইটা জিনিস বাদ দিলে যা পাবো সেটিকে বলা হয় তারল্য সম্পদ, তরল সম্পদ। অর্থাৎ যে সম্পদকে আমরা খুব তাড়াতাড়ি নগদ টাকায় রূপান্তর করতে পারি সেটিকে বলা হয় তরল সম্পদ, লিকুইড অ্যাসেটস, এটি ইংরেজিতে বলা হয় লিকুইড অ্যাসেট। তাহলে চলতি সম্পদ থেকে সবগুলো চলতি সম্পদ যোগ করে আমরা এর আগে দেখাইছি, সেখান থেকে আমরা মজুত পণ্য বাদ দিব, অগ্রিম ব্যয় বাদ দিব, তাহলে যেটি পাবো সেটিকে বলা হয় তারল্য সম্পদ। তাহলে আমরা তারল্য সম্পদ পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে তারল্য দায়। এটিও বের করার ফর্মুলা আছে, তারল্য দায়। তারল্য দায় বের করার ফর্মুলা চলতি দায় মাইনাস এখানে যে ব্যাংক জমা অতিরিক্ত থাকে সেই ব্যাংক জমা অতিরিক্ত চলতি দায় থেকে বাদ দিতে হয়, তাহলেই আমরা পেয়ে যাই তারল্য দায়। তাহলে তারল্য সম্পদ চলতি সম্পদ থেকে মজুত পণ্য এবং অগ্রিম ব্যয় বাদ, আর তারল্য দায় চলতি দায় থেকে ব্যাংক জমা অতিরিক্ত দায়। তাহলে আমরা তারল্য সম্পদ আর তারল্য দায় পেয়ে যাব। এখন মনে করো
যে আমি একটা হাইপোথেটিক্যাল ফিগারের আগে ধরেছি, এখন বললাম যে একটি কোম্পানির তারল্য সম্পদের পরিমাণ আমি ধরলাম 80 টাকা, আর তারল্য দায়ের পরিমাণ ধরলাম 40 টাকা। তাহলে এই কোম্পানির তারল্য অনুপাতের অবস্থা কি? দেখো, 80 কে আমরা 40 দিয়ে ভাগ দিলে হবে কত? 2। আর এটা যেহেতু অনুপাত, এই কারণে আমরা এখানে লিখব 1, অর্থাৎ 2:1। আমাদের চলতি অনুপাতেও ছিল 2:1, 2:1। আবার এই তারল্য অনুপাতেও আমরা দেখলাম 2:1, অর্থাৎ দুইটার অবস্থায় এটার মানে একই কথা, যে আমার 1 টাকা তরল দায়ের বিপরীতে আমার তরল সম্পদের পরিমাণ হচ্ছে 2 টাকা। তাহলে এই কোম্পানির তোমরা বলো তারল্য অনুপাত ভালো না খারাপ? তারল্য অনুপাত অবশ্যই ভালো, যেহেতু আমার দায়ের চেয়ে এখানে সম্পদের পরিমাণ বেশি। এখন আমরা আরো একটি অনুপাত সম্পর্কে জানব, সেই অনুপাতটা আমরা এখন লিখব। সেটি হচ্ছে চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত। এই চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত বের করার ফর্মুলা হচ্ছে চলতি মূলধন বা কার্যকরী মূলধন। এটা আমার আছে, এটিকে আমরা আগে লিখব উপরে, চলতি মূলধন অথবা কার্যকরী মূলধন লিখতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। আর নিচে লিখবো আমরা চলতি দায়। আমরা চলতি দায় কিন্তু এর আগের অঙ্কেই বের করেছি, যে চলতি দায় কোনগুলো, সবগুলো দায় যোগ করে, স্বল্পমেয়াদী যে দায়গুলো আছে সেই দায়গুলো যোগ করলে আমরা চলতি দায় পাবো। এখন চলতি মূলধন কিন্তু আমরা জানি না, আমাদের চলতি মূলধন বা কার্যকরী মূলধন এটা বের করতে হবে। তো আমরা দেখি চলতি মূলধন বের করার ফর্মুলা কি। চলতি মূলধন সমান একটা কোম্পানির যে চলতি সম্পদ থাকে সেই চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমরা যেটি পাই সেটি হচ্ছে চলতি মূলধন। ধরো আমরা এর আগেই তো ধরেছি যে ওই কোম্পানির চলতি সম্পদের মোট পরিমাণ ছিল 100 টাকা, আর চলতি দায়ের পরিমাণ ছিল কত? 50 টাকা। তাহলে বাদ দিলে কত থাকে? 50 টাকা। এই 50 টাকা হচ্ছে আমার চলতি মূলধন বা কার্যকরী মূলধনের পরিমাণ। এটা ইংরেজিতে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে দেখো, আমি চলতি মূলধন পেয়েছি 50 টাকা, আমি এখানে লিখে দিলাম 50। আর চলতি দায় কিন্তু আমরা এই যে এখানে এর আগেও দেখেছি 50। তাহলে আমার এই চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাতের অবস্থা কি? এটির অবস্থা হচ্ছে 50-কে 50 দিয়ে ভাগ দিলে তোমরা পাবা হচ্ছে 1। আর এটা যেহেতু অনুপাত, এই কারণে আমরা এখানে রেশিও দিয়ে 1 দিব। তাহলে আমরা পেলাম 1:1 অথবা 1:1। তাহলে আমরা এই অনুপাতের তিনটি অনুপাত বিশ্লেষণের তিনটি গুরুত্বপূর্ণ অনুপাত আমরা শিখে গেলাম। এবং এই অনুপাত, এই ফর্মুলাগুলো যদি তোমরা ভালো করে আত্মস্থ করো, তাহলে তোমরা এই চ্যাপ্টারের এই তিনটা অনুপাত প্রায় সবগুলো পরীক্ষাতেই থাকে, কাজে সবগুলো এই তিনটা অনুপাত তোমাদের জানতে হবে। আমরা কি কি শিখলাম? 1 নম্বরে শিখলাম চলতি অনুপাত, 2 নম্বরে শিখলাম তারল্য অনুপাত,
3 নম্বরে শিখলাম চলতি মূলধন অনুপাত। আরো অনেকগুলো অনুপাত আছে, এর মধ্যে তোমার নেট লাভ অনুপাত, মোট লাভ অনুপাত, তারপরে মজুত পণ্যের গড় আবর্তন অনুপাত। তো এই বিষয় প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাবের আরেক নাম হচ্ছে দেনাদার আবর্তন হিসাব, পাওনাদার আবর্তন হিসাব। তো এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে শিখব। আর আগামী ক্লাসে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব, এই বিভিন্ন ধরনের অনুপাত ব্যবহার করে কিভাবে অ্যাকাউন্টিং এর হিসাব বিজ্ঞানের অঙ্ক করতে হয় সেই বিষয়গুলো আমরা শিখব। এর মধ্যে তোমরা বাসায় এই যে অনুপাতগুলো আছে, আজকে যে বিষয়গুলো আমি তোমাদের শেখালাম, তোমাদের এই 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 অনুপাত বিশ্লেষণের এই অধ্যায়ের থিওরিটিক্যাল যে পার্টগুলো আছে, সূত্রগুলো আছে, প্রথমে আলোচনা আছে, সেই বিষয়গুলো তোমরা দেখে নিবে এবং আশা করি আগামী ক্লাস শিখতে এতে করে তোমাদের সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো এবং এই করোনাকালীন সময় তোমরা সতর্ক থেকো। সরকারের যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করো। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আগামীতে যেহেতু ঈদ, কয়দিন পরে আমাদের ঈদুল আজহা, এই ঈদুল আজহার সময়টা তোমাদের ভালো কাটুক, এই কামনা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি তোমাদের মাঝ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।